এই যে দেখুন ঘরের থেকে বের হওয়ার রাস্তা বন্ধ, এই পরিমাণ স্নো জমেছে। এই যে আমার পা ডুবে যাচ্ছে। সুবহানাল্লাহ। লোক কোথাও কোনো রাস্তা নাই এবং উঁচু হয়ে আছে। এই যে আমাদের গ্যারেজ, এই যে স্নো। এই যে দেখুন স্নো স্টর্ম বন্ধ হয়েছে, আজকে রাতে আবার হওয়ার কথা। বৃহস্পতিবার রাতের থেকে শুরু হয়েছে, শুক্রবার সারা দিন রাত, মানে এবার প্রচন্ড রকমের স্টর্ম হয়েছে। এত কঠিন স্টর্ম অন্য সময় আমি দেখি না। ভীষণ রকমের বড় স্টর্ম হচ্ছে, প্রচন্ড বাতাস ছিল। অনেক বাতাস এবং একদম ঘর বাড়ি উড়িয়ে নিয়ে যায় এই ধরনের বাতাস। এখন আস্তে আস্তে মেল্ট হওয়া শুরু হয়েছে। শহর বদলে গেছে। শহর বদলে যায়, মানুষ বদলায় না। শহর বদলে যায়, মানুষ আসলে বদলায় না। আদর যত্ন ভালোবাসা সবকিছু পেলেও মানুষ বদলায় না। কতখানি ডুবে, যে আমার স্নোবোর্ডটা ডুবে গেছে। এখানে একটা জায়গা খালি করলাম। 2 দিন ঘরে বন্দি থেকে এখন আমি বের হলাম, হাঁটার একটু জায়গা হয়েছে। এখানে মোছা হচ্ছে, গাড়িটা কেমন চকচক করছে। বাইরে যাওয়ার জন্য অস্থির। ও স্নোয়ের মধ্যে প্লে করবে। আমি গান জানি না, গান জানলে গাইতাম যে মানুষ বদলায় না, শহর বদলে যায়, প্রকৃতি বদলে যায়, সিজন বদলে যায়, তো মানুষ বদলায় না। একজন মা অনেক কষ্ট করে বাচ্চাকে আসলে গর্ভের মধ্যে রাখে, সহজ কথা না। কিন্তু ধরুন আমার মতো যারা চা কফি খায়, প্রেগনেন্ট হলে তারা কিন্তু ওই প্রথম তাদের এই ফেভারের জিনিসটা চা কফিটা বাদ দিতে হবে। আমার জন্য চা না খেয়ে থাকাটা খুব ডিফিকাল্ট ছিল প্রেগনেন্সিতে, কারণ আমি দিনে কয়েকবার চা খাই, কফি খাই। তারপরে যারা সিগারেট খায় বা ধরেন আরও অন্যান্য কিছু খায়, তাদেরও তো ওগুলো, যারা অ্যালকোহল খায় তাদের ওগুলো বাদ দিতে হয়, কারণ বাচ্চার ক্ষতি হয়। এরপরে যখন আমার সেকেন্ড বেবিটা আমি কনসিভ করি, তখন আমার আরেকটা ছোট্ট বেবি হচ্ছে, ওর বয়স মাত্র 1 বছর হয়েছে। তো আনপ্ল্যান বেবি। তো এরপরে আমি তখন ভাবছিলাম যে বাচ্চাটা 1 বছর হলে পরে আমি আবার নতুন করে আমার রিসার্চ ওয়ার্ক স্টার্ট করব, কারণ আমি তখন সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, পিএইচডি স্টুডেন্ট, সেকেন্ড ইয়ার মাত্র। এবং সেই সময় দিক দিয়ে হাঁটতে ইচ্ছা করছে, কিন্তু ডুবে যাবে আসলে পা। তো তখন জানতে পারি যে আমি আবার কনসিভ করেছি। তো প্রথমেই আমার কমপ্লিকেশন ছিল, ব্লিডিং ছিল, এবং আমি 2 সপ্তাহের জন্য আমার ইউনিভার্সিটিতে যাইনি। পরে যখন গেলাম তখন তো প্রফেসর আমাকে পারলে খুন করে ফেলে।
পরে আমি ওনাকে যখন জানালাম যে আমাকে জানাতেই হবে, কারণ আমার কে অনেক দূরে যেতে হতো, আমার বাসা থেকে ল্যাবটা অনেক দূরে ছিল, এবং আমি যে ওয়ার্কটা করতাম মাইক্রো এয়ারে তখন শিখতাম, সেটা করা যাবে না আর। তখন আমি যখন ওনাকে এটা বললাম, উনি তেলে বেগুনে জ্বলে উঠলেন এবং আমাকে বললেন যে হ্যাঁ ফ্যামিলির প্রয়োজন আছে। মানে উনি এক্সপেক্ট করেনি যে আমি এই ধরনের কাজ করব। তো হ্যাঁ ঠিক আছে, তোমার ফ্যামিলির প্রয়োজন আছে, তুমি ফ্যামিলি বাড়াও, তবে আমার এখানে আর এসো না। উনি একদম আমাকে না করে দিলেন। তা আমি আর কি করবো, জাস্ট কিকড আউট, আই গট কিকড আউট ফ্রম মাই ল্যাব। অ্যান্ড দেন আমি যেইটার উপর দিয়ে হাঁটছি, হাঁটার মতো সিচুয়েশন না, দেখুন এটার মধ্যে হাঁটার কোনো জায়গা না। আমি জানি এটার ভিতর দিক দিয়ে কিছু নাই হাঁটা যাবে, তাই হাঁটছি। ওই আল্লাহ, আমি ডুবে যাচ্ছি পুরা, আমার বুট ডুবে যাচ্ছে, অলরেডি ডুবে গিয়েছে, কত স্নো পড়েছে, ইম্পসিবল। এরপরে আমি সেখানে থেকে আমি নর্মালি আমি স্টুডেন্ট ছিলাম হচ্ছে গাইনোকোলজির। তখন আমি আমার গাইনোকোলজি, আর ওটা ছিল প্যাথোলজি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট। তখন আমি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট থেকে গাইনিতে আবার ফেরত আসলাম। কি সুন্দর দৃশ্য, হ্যাঁ। তখন ফেরত আসলাম, এসে আমার যে মূল প্রফেসর সাকুরাগি সেন্সে কিয়োজু, তো কিয়োজু মানে প্রফেসর জাপানিজে। আমি হোক্কাইডো ইউনিভার্সিটিতে পড়তাম, সাপ্পোরোর, জাপানের নর্থে। তো আমি তাকে এখন গিয়ে তো এই কথা বলতে হবে। তো আমি আর আমার হাজব্যান্ড গেলাম। আমার হাজব্যান্ড আমাকে বললো যে সাকুরাগি সেন্সে যাই বলুক তুমি একদম চুপ করে থাকবে, কিচ্ছু বলবে না। ওরে আল্লাহ, সুবহান আল্লাহ, কি অবস্থা দেখুন। ইট লুকস প্রিটি, সুন্দর লাগছে দেখতে, বাট আর হাঁটা যাবে না দিক দিয়ে, অনেক ডিপ বরফ। তো ওনাকে যে বললাম, বলার পরে উনি যেটা সেটা বললো যে তোমরা কি জানো না যে বাচ্চা কিভাবে না হওয়াতে হয়। তো এই ধরনের কথা শোনার পরেও একদম চুপ, আমরা দুজনের কেউ কোনো কথা বললাম না। আমার হাজব্যান্ড ছিল তখন কার্ডিওলজি ডিপার্টমেন্টে, পাশাপাশি ডিপার্টমেন্ট, তো ওকেও সেন্সে খুব ভালো মতো চিনতো। তো ওনার এই ধরনের কথা শোনার পরেও আমি কোনো রিয়েক্ট করলাম না, একদম কোয়াইট হয়ে থাকলাম। তারপরে উনি বললেন যা হওয়া তা তো হয়ে গেছে, তো ঠিক আছে তুমি আবার ব্যাক করো তোমার এই ডিপার্টমেন্টে। মানে হচ্ছে আমি ওনার ডিরেক্ট স্টুডেন্ট ছিলাম, ওই মাইক্রোবায়োলজির না। তো মাইক্রোবায়োলজির টিচার আমাকে কিক আউট করলেও উনি তো আর আমাকে কিক আউট করতে পারবে না, কারণ আমি অলরেডি ওনার স্টুডেন্ট। তো উনি আমাকে আবার ব্যাক করে নিয়ে আসলেন যে তুমি আসো। তা আমি আবার আসলাম। তো এসে আমাকে যে ডক্টর দেখতো, ওরা হচ্ছে আমার মানে ডিপার্টমেন্টেরই, যেহেতু আমাদের গাইনি অপস একসাথে ছিল। তো ওয়াতারি সেন্সে হচ্ছে আমাকে দেখতো। তো উনি বললো যে না নুরুন, তুমি শোনো, তুমি তো মাইক্রোওয়েভের কোনো কাজ করা যাবে না, মাইক্রোওয়েভকে দেনসিরেঞ্জি বলে, এটা করা যাবে না, এটাতে প্রবলেম হবে, বাচ্চার সমস্যা হতে পারে। মানে এটা আমি যখন ফার্স্ট টাইম প্রেগনেন্সি হই তখনই বলেছিল যে ইভেন মাইক্রোওয়েভে আমি খাবার গরম করতাম, ওটাও করা যাবে না। তো কি আর করা। তো বেশিরভাগ এখানে আপনি যে কোনো রিসার্চ ওয়ার্ক করতে হলে সেটাতে মাইক্রোওয়েভটা দরকার পড়ে আর কি। তো মোটামুটি তখন আমি যেটা করছিলাম, যেটা আমাকে অনেক কষ্ট করে শেখানো হয়েছিল, 1 বছর কষ্ট করে আমাকে মাইক্রোওয়েভে শেখানো হয়েছিল, আমি সেটা কন্টিনিউ করতে পারলাম না। তো আমার ছোট্ট একটা বেবি আছে অলরেডি, আমি আবার আরেকটা বেবি ক্যারি করছি। জীবনটা অনেক কঠিন হয়ে গিয়েছিল, এবং তখন 2 বছর আমার হাজব্যান্ডের পোস্ট ডক্টরাল ফেলোশিপটাও শেষ হয়ে যায়। আমি যে সামান্য কিছু স্কলারশিপের টাকা পেতাম, ওইটা দিয়েই আমাদেরকে চলতে হতো।
তো যতটুকু ডায়েট দরকার একজন প্রেগনেন্ট মাদারের সেটা পাইনি আসলে, এবং যতটুকু রেস্ট দরকার সেটাও পাইনি, যতটুকু যত্ন দরকার সেটাও পাইনি। ওকে, আমি সেন্সেকে একটা কথা বলেছিলাম যে আমি ইউনিভার্সিটিতে কন্টিনিউ আসবো, আমি একটা দিনের ছুটি নিব না, তো তুমি ওয়ারি করো না। আমি আসলেই কোনো ছুটি নিইনি। আমি বাচ্চাটা হওয়ার 1 সপ্তাহ আগে হসপিটালে গিয়েছে, এবং বাচ্চাটা হওয়ার পরেই আমি আবার 1 সপ্তাহ পরে 1 মাসের মতো আমি বোধহয় বাসায় ছিলাম। 1 মাস না, 2 সপ্তাহ বোধহয় বাসায় ছিলাম। তারপরে আবার ডিপার্টমেন্টে ব্যাক করি। মানে 1 উইকের হয়নি আমি যে ডিপার্টমেন্টে যাইনি, রেগুলার যেতাম। মানে 1 ঘন্টা বোধহয় আমি বলতাম না যে আমি 1 ঘন্টা আগে চলে যাই। তো পরে যখন আমার বেবিটা হলো, আমি সবসময় আমার বলতাম যে না, হি ইজ মাই সোলজার। কত দেখুন, এই যে কতখানি হয়েছে এখানে, এই যে কত উঁচু হয়েছে, সুবহানাল্লাহ। সাপ্পোরোতে এরকম স্নো পড়তো, প্রচুর স্নো, এরকম ওয়ালের মতো হয়ে যেত 2 সাইডে। তো আমার অনেক সেই সময়টা অনেক স্ট্রাগল পিরিয়ড ছিল। সবসময় মনে হতো যে না, বাচ্চাটা হয়ে গেলেই আমার স্ট্রাগলটা শেষ হয়ে যাবে। আমার সেই ছেলে বয়স হয়েছে 21, সেই বাচ্চাটা 21 হয়েছে অক্টোবর মাসে। ওর নাম হচ্ছে, আমি রেখেছিলাম রায়ান। ও রোজার মধ্যে হয়েছিল। রোজার মধ্যে রায়ান মানে হচ্ছে যেই দরজা দিয়ে বেহেশতের যারা রোজা রাখে তারা প্রবেশ করবে। এখন আমার যখন বেবিটা হয়, তখন আমার যে বললাম আরেকটা বেবি ছিল ছোট, আমি ওকে পেইন ওঠার পরে ওকে হাতে করে নিয়ে আমি হসপিটালে চলে যাই। একটা ট্যাক্সি কল করি। ট্যাক্সি, আমার হাজব্যান্ড ছিল না তখন, বাসায় ছিল না। তো আমি একটা ট্যাক্সি কল করি, ট্যাক্সি কল করে আমি হসপিটালে চলে যাই। হসপিটালে চলে যাওয়ার পরে ওরা জিজ্ঞেস করে যে বাচ্চার বাবা কোথায়। তা আমি বললাম আই ডোন্ট নো। আমি বললাম যে আমি তো আছি, বাচ্চা হবে আমার পেট থেকে, আমি থাকলেই হলো। বললো যে না, তুমি থাকলেই হবে না, বাচ্চার বাবা লাগবে, কারণ তোমার এই বড় বাচ্চাকে এখানে রাখা যাবে না, ওকে নিয়ে যেতে হবে। তো আমি বললাম যে আমার এই মেয়ে খুবই শান্ত, তোমরা ওকে একটা অনিগিরি দাও, সে অনিগিরি, ও একটু হাংরি, অনিগিরি খেতে থাকবে, আর নার্সিং স্টেশনে রাখো, কোনো সমস্যা নাই। বাচ্চা হয়ে গেলে তো আমাকে রুম দিবে, ওকে আমি সেই রুমে নিয়ে আসবো। ওরা বললো যে না, তোমার হাজব্যান্ডকে লাগবে, আমরা ওকে এইভাবে এতক্ষণ রাখবো না, ওকে ওর বাবার কাছে যেতে হবে। পরে ওরা ওর বাবাকে কল দিল, ওর নাম্বার ছিল, সে কলে হি ওয়াজ নট ফাউন্ড, তাকে ট্রেস করতে পারেনি। 1 বার 2 বার 3 বার ওরা নাছের বান্দা কল দিয়ে যাচ্ছে। আমি ততক্ষণে, আমি তো পেইন এবং লেবার রুমে। তো এর মধ্যে ওরা আমার মেয়েটাকে একটা অনিগিরি কিনে দিয়েছে। অনিগিরি হচ্ছে ভাতের বল আর কি, তো একটা ভাত আর কি, গোল করা একটা ভাত, সেটা কিনে দিল, ও সেটা খাচ্ছে ওখানে। আমার মেয়েটা খুবই শান্ত একটা বাচ্চা ছিল, খুবই শান্ত, মানে এত কোয়াইট বেবি, এত আন্ডারস্ট্যান্ডেবল বেবি হয় না, খুবই শান্ত বা খুব বুঝতো। ও আমাকে আমার হাত ধরে রেখেছিল, প্রথমে হাত ধরে বলছিল মামি গাম্বারে গাম্বারে, গাম্বারে 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 গাম্বারে, মানে হচ্ছে যে গিভ ইট এ ট্রাই, চেষ্টা করো। সে আমাকে এটা বলছে, মাম্মু গাম্বারে গাম্বারে। তো তারপরে কি হলো, আমি আর এরপরেও
বলতে পারবো না যে অনেকক্ষণ পরে তারপরে বেবি। আমি আল্লাহকে শুধু বলছিলাম যে আল্লাহ হেল্প মি, আমার বাচ্চাটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। পেইন এটা নেওয়ার মতো, যেহেতু আমার পাশে কেউ ছিল না। এখন আপনি যদি জানেন যে যখন বাংলাদেশে বাচ্চা হয়, দাদার বাড়ি নানার বাড়ি কত লোক আশেপাশে বসে থাকে যে বাচ্চা হবে খুশিতে, মানে একজন মা তখন জানে যে তার সাথে অনেক লোকজন আছে, সে তার ভিতরে একটা সাহস কাজ করে। কিন্তু আমার সাথে কেউ ছিল না। আমি আল্লাহকে ডাকছিলাম, আমার সাথে একজন মানুষও ছিল না। নোবডি, আই ওয়াজ টোটালি অ্যালোন। একজন নার্স, ছোট একটা নার্স ছিল, মানে সে হচ্ছে ট্রেনিং নার্স আর কি। তো আমি ওকে বললাম যে তুমি একটু আমার হাতটা ধরে রাখবে। ও আমার হাতটা ধরেছিল, বাচ্চা একটা মেয়ে। I just needed somebody to hold my hand and feel like that I was not alone. আমার হাতটা ধরেছিল, মানে সারাক্ষণ সে আমার হাতটা ধরেছিল। আমি আল্লাহর রহমতে খুব শর্ট টাইমে বেবি হয়ে যায়। তারপরে আমাকে বেবি হওয়ার পর নার্স এসে একসময় বললো যে তোমার হাজব্যান্ডকে পাওয়া গিয়েছে, তো সে এসে তোমার মেয়েকে নিয়ে গেছে। আমি এর আগে একজন বাংলাদেশি সিস্টার, থ্যাঙ্কস টু হার, আঞ্জুমান, তাকে বলে রেখেছিলাম যে আমার বেবি হওয়ার সময় আমার মেয়েটাকে একটু রাখবেন। তো ওনারও আমার মেয়ের সমান বেবি ছিল, তো ওনার বাসায় দিয়ে এসেছিল। দিয়ে তারপর আমার হাজব্যান্ড আসলো, ততক্ষণে ওরা বাচ্চা টেক কেয়ার করছে। ও আসার পরে বেবি দেখলো, ছেলে বেবি। আজান দিয়েছে আমার মনে নেই, নিশ্চয়ই দিয়েছে। 3 দিন পরে আমি বাসায় চলে যাই, কারণ সেকেন্ড বেবি, আমি যেহেতু ওই ডিপার্টমেন্টের স্টুডেন্ট, ওরা আমাকে কোনো হেল্পই করেনি। বলে তুমি হচ্ছে প্রো, তোমার আগে একটা বেবি আছে, তোমাকে এটা জানতে হবে কিভাবে 2টা বেবি একসাথে টেক কেয়ার করতে হয়, নাহলে বাসায় গিয়ে কিভাবে করবে। আমি ওদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট বলে আমার জন্য আর ওদের নিয়মকানুন খুবই কড়া ছিল। তো আমি 3-4 দিনের মাথায় আমি বাসায় ফিরে যাই, এবং 8 দিনের মাথায় আমার হাজব্যান্ড আমেরিকা চলে আসেন। আমার সাথে তখন 8 দিনের একটা বেবি এবং 2.5 বছরের একটা বাচ্চা, এবং আর কেউ নাই। আমার হাজব্যান্ডের টিকিট আগেই কাটা ছিল, তার একটি কনফারেন্স ছিল আমেরিকাতে, মানে বেবি হওয়ার আগে তার টিকিট কাটা ছিল। তা আমি ওকে বলছিলাম যে তুমি যে টিকিট কেটে রেখেছো, এমন যদি হয় যে ডিউ ডেটে বেবি না হয় তখন কি হবে, আমি কিভাবে হসপিটালে যাব। তো পরে আল্লাহকে বলেছিলাম যে যাই হোক, as I have nobody, আল্লাহ you are with me, help me. তো আল্লাহ আমার ডিউ ডেটের 2 দিন আগে আমার বেবিটা হয়েছিল, 1 দিন আগে অ্যাকচুয়ালি, তো না 2 দিন আগে। তো আমার সেই ছেলে এখন হচ্ছে কম্পিউটার সায়েন্সে পড়ে, 3rd ইয়ারে উঠবে, 2nd ইয়ারে পড়ে আর কি, 2nd ইয়ারে পড়ে রচেস্টার ইনস্টিটিউট অফ টেকনোলজি RIT-তে। ও এখন মাকে ভুলে গেছে। আমার কাছে সে এখন সেই ছোট বেবি। But he forgot his mom. মানুষের জীবনে অনেক ধরনের টেস্ট হবে, তার মধ্যে সন্তানের কাছ থেকে পাওয়া কষ্ট যেটা সবচেয়ে বড় আমার মনে হয়। যে সন্তানকে আপনি অনেক যত্ন করে বড় করবেন, সেই সন্তান যদি আপনাকে ডিসরেসপেক্ট করে,
সেই কষ্টটা অনেক বেশি বড় হয়। আল্লাহ আমাদের প্যারেন্টসদেরকে রেসপেক্ট করতে বলেছেন, তাদের প্রতি কাইন্ড বিহেভিয়ার শো করতে বলেছেন। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, উনি বলেছেন যে একজন জিজ্ঞেস করছিল যে আমার সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার অধিকারটা কার? উনি বলেছিলেন যে তোমার মা। ওই সাহাবী আবার জিজ্ঞেস করেছিলেন তারপরে কে? উনি বলেছিলেন তারপরেও তোমার মা। থার্ড টাইমে যখন জিজ্ঞেস করলো তাহলে তারপরে কে? বললো তারপরেও তোমার মা। তারপরে কে? তারপরে বাবা। 3 বার উনি মায়ের কথা বলেছেন। আমি চেষ্টা করেছি আমার বাচ্চাদেরকে, আমি ইসলামিক স্কুলে নিয়ে গেছি। বাসায় আমার ছেলেকে আরবি পড়াতেন পার্সোনাল একজন সিস্টার মাই, তার বাসায় আমি নিয়ে যেতাম। তারপর সিস্টার আরও আসি আমার বাচ্চাকে কিছুদিন পড়িয়েছে হোয়াটসঅ্যাপে। ওনারা কেউ কিন্তু পয়সা নেননি। ইসলামিক স্কুলে আমি নিয়ে গেছি, মসজিদের গেট টুগেদার পার্টি, অন্যান্য জায়গায় নিয়ে গেছি। বাচ্চার এই গাইডেন্সের ব্যাপারগুলো বেশিরভাগ আমাকে একাই করতে হয়েছে। বাসায় আমি ওদেরকে ইমান পাওয়ারের ভিডিও দেখাতাম, সেটা বিভিন্ন বই পড়াতাম, কিন্তু একটা বাচ্চার গাইডেন্সের জন্য আসলে মায়ের থেকে একটা ছেলে, বিশেষ করে একটা ছেলে বেবির জন্য মায়ের থেকে বাবার থেকে পাওয়া গাইডেন্সটা অনেক বেশি জরুরি। এখন বাবার থেকে যে ধরনের গাইডেন্স পাবে সেই ধরনের আচরণই তারা করবে। তো ছেলে বেবি বাবাকে ফলো করে, মাকে না। বাবা যদি তার মাকে রেসপেক্ট করে তাহলে বাচ্চারা মাকে রেসপেক্ট করতে শেখে, আর বাবা যদি মাকে রেসপেক্ট না করে তাহলে বাচ্চারা কখনোই মাকে রেসপেক্ট করে না। আবার স্নো পড়া শুরু হচ্ছে, কি যে সুন্দর লাগছে দেখুন। এই পুকুরটা জমে গিয়েছে। আমি খুব খুশি ছিলাম যে আমার ছেলে আসবে 2 মাস পরে বাসায়। আমি ওর জন্য অনেক কিছু রান্না বান্না করেছিলাম, আমার মেয়ের জন্য, মেয়ে আসবে। আমার এই ছেলেটা খেতে চাইতো না, একদম ও খাওয়া দাওয়া করতে চাইতো না। আমার অনেক কষ্ট হয়েছে ওকে রেস করতে। আসলে অনেক অনেক কিছু ও কথা বলতো না 3 বছর পর্যন্ত। ও প্রথমে কথা বলা শিখেছিল, কারণ সে প্রথমে জাপানিজ কথা বলতো। ওর যখন 1 বছর তখন আমি আমেরিকা চলে আসি। তখন এখানে এসে সে ইংলিশ ভাষাটা শোনে। এরপর সে বাংলা বলা শুরু করে যখন তার 1.5 বছর বয়স। এরপর যখন সে ইংলিশের প্রোগ্রামগুলো দেখতো, এরপর সে কী করলো, সে জাপানিজ ভাষাটাও বন্ধ করে দিল, বাংলাটাও বন্ধ করে দিল। সে আর কোনো কথাই বলতো না। সে মানে কি মা শব্দটাও বলতো না, আকার ইঙ্গিতে বোঝাতো। কারণ সে তখন 3টা ভাষার প্রতি এক্সপোজড। তখন ডাক্তার বলল যে তোমরা ওকে শুধু ইংলিশ ভাষাটা সে বলুক, ওকে বিভিন্ন জায়গায় নিয়ে যাও, মানুষের কাছে নিয়ে যাও, সে মানুষজন দেখুক, তাহলে সে হয়তোবা কথা বলবে। সে কোনো কথা বলতো না। সে একদম সাডেনলি কথা বন্ধ করে দেয়। 1.5 বছরের বয়সের সময় সে 2 মাস কথা বলেছিল বাংলা। তারপরে তার বয়স যখন 3 বছর হলো তখন সে পুরো একেবারে ফুল স্পিডে সে কথা বলা স্টার্ট করলো ইংলিশে। তা আমি আর তাকে জোরাজোরি করলাম না, যে যাক সে একটা ল্যাঙ্গুয়েজ বললেই হলো। তা আমি ওকে ওর বন্ধুদেরকে প্রাধান্য দিতাম। ওর খুব কাছের বন্ধু ছিল ইহান।
আমি চেষ্টা করতাম যে যেখানে গেলে যাদের সাথে থাকলে ও কথা বলবে, ওর ভালো লাগবে, সেই কাজটা যেন ওকে নিয়ে যেতাম আর কি। ওর বন্ধুর বাসা যে কতবার গিয়েছে তার শেষ নাই, তাহলে সে খুশি থাকবে, ভালো থাকবে। আবার ওর একটা বন্ধু হচ্ছে আইয়ুব, অনেকেই ভাবতো যে হয়তো বা সে আমার আরেক বাচ্চা, বেশিরভাগ সময় আমার বাসায় থাকতো, আমি ওকে যত্ন করতাম। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে খোদা হাফেজ বললাম। খোদা হাফেজ তো বলি না, আল্লাহ হাফেজ। ছোটবেলায় খোদা হাফেজ বলতাম। ভালো থাকবেন সবাই।